কানপুর যেন রানপুর। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আড়াই দিন খেলা বন্ধ ছিল এবং আড়াই দিন পর যখন কানপুর যেন রানপুর, এটি কোনো কান কথা নয়। এবং ভারতীয় দল যখন ব্যাটিং করেছে তখন সত্য মনে হয়েছে যখন তারা টি-20 মেজাজে ব্যাটিং করেছে, কারণ ওভার প্রতি 8.22 হারে তারা 285 রান করেছে 9 উইকেটে 34 ওভার 4 বলে, এবং তাতেই কিন্তু রানের চাপে পড়েছে বাংলাদেশ দল। আড়াই দিন পর কানপুর টেস্ট শুরু হয়েছে, বৃষ্টির কারণে আড়াই দিন খেলা বন্ধ ছিল এবং 35 ওভারে বাংলাদেশ 107 রান করেছিল 3 উইকেটে। তখন থেকে মনে হচ্ছিল যে কানপুরের এই উইকেটটি ব্যাটারদের জন্য খুবই সহায়ক এবং বাংলাদেশ দলও ভালো একটা স্কোর করবে। তারপরে আড়াই দিন পরে যখন ম্যাচের চতুর্থ দিন ম্যাচটি শুরু হলো, তখন বাংলাদেশের একমাত্র মুমিনুল হক ছাড়া আর কেউ কিন্তু ভালো ব্যাটিং করতে পারলেন না, আর তাতেই কিন্তু বাংলাদেশ দল 233 রানে গুটিয়ে গেছে। মুমিনুল হক ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি করেছেন এবং বিদেশের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন। 2021 সালে পাল্লিকেলেতে তিনি 127 রান করেছিলেন, সেটি শ্রীলঙ্কার বিপক্ষে। এরপরে এই সেঞ্চুরিটি করলেন এবং ভারতের মাটিতে বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তিনি করলেন। 2017 সালে হায়দ্রাবাদে মুশফিকুর রহিম 127 রানের একটি ইনিংস খেলেছিলেন। তো মুমিনুল হক যেরকম ব্যাটিং করেছেন, স্বচ্ছন্দ ব্যাটিং করেছেন, সেরকম কিন্তু বাংলাদেশের আর কোনো ব্যাটার করতে পারেননি এবং তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বিশেষ করে এই যে 107 রানের সাথে বাংলাদেশ বাকি 126 রান যোগ করতেই 7টি উইকেট হারিয়েছে, এর পেছনে কিন্তু ভারতীয় বোলারদের কৃতিত্ব সেভাবে ছিল না, কৃতিত্বটা পুরোপুরি ছিল কিন্তু বাংলাদেশের ব্যাটারদের, কারণ বাংলাদেশের ব্যাটাররা কেউ দাঁড়াতে পারেননি উইকেটে। বিশেষ করে যদি বলি যে মুশফিকুর রহিম তিনি 11 রানে আউট হয়ে গেছেন, সাকিব আল হাসান 9 রানে আউট হয়ে গেছেন, লিটন কুমার দাস 13 রানে আউট হয়ে গেছেন। আর এইসব কারণেই কিন্তু বাংলাদেশ দল বিপদে পড়েছে। শুধুমাত্র সপ্তম উইকেটে মুমিনুল হকের সাথে মেহেদী হাসান মিরাজ 54 রানের একটি জুটি করেন, কিন্তু মিরাজও এদিন খুব বড় ইনিংস খেলতে পারেননি, মাত্র 20 রান করেই কিন্তু তিনি সাজঘরে ফিরেছেন। দুটি দুর্দান্ত ক্যাচ ছিল রোহিত শর্মা এবং মোহাম্মদ সিরাজের, এটি তো ক্রিকেটেরই অংশ, সেটি নিয়ে আসলে কিছু বলার নেই। বাংলাদেশের ব্যাটাররা যে ঠিকমতো ব্যাটিং করতে পারেননি এবং উপযুক্ত শট খেলতে পারেননি, সেই ব্যর্থতার কারণে বাংলাদেশ মাত্র 233 রান করেছে। চতুর্থ দিনে মাত্র 85 ওভার ব্যাটিং হয়েছে, 437 রান হয়েছে, 18টি উইকেট পড়েছে। দুই দল মিলে এইটা করেছে, এর মধ্যে 9টি করে উইকেট কিন্তু উভয় দলই হারিয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে আর 126 রান যোগ করেছে, 7টি উইকেট হারিয়েছে, যেখানে 107 রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক একাই, বাকিরা কিন্তু উইকেটে কেউ টিকতে পারেননি। দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করেছে 2 উইকেটে 26, 11 ওভারে। সব মিলে বাংলাদেশের রান রেট ছিল 3-এরও এসেছে, সেখানে 8.22 গড়ে কিন্তু রান করেছে ভারত। এবং টি-20 মেজাজে এরকম রান কিন্তু দেখা যায় সবসময়, যে টি-20 ক্রিকেটে এই ধরনের রান রেট থাকে, সেই রান রেটে তারা ব্যাটিং করেছে, কারণ তাদের লক্ষ্য একটাই ছিল, দ্রুত কিছু রান করে বাংলাদেশ দলকে চাপে ফেলা, কারণ তারা এই ম্যাচটি জিততে চায়। আকাঙ্ক্ষা থাকতে হয়, জয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ভারতীয়দের মধ্যে দেখা গেছে এবং সেই স্ট্র্যাটেজি নিয়ে তারা কিন্তু ব্যাট চালিয়েছে। যেটি যশস্বী জয়সওয়াল, তিনি 51 বলে 72 রান করেছেন, 35 বলে 47 রান করেছেন বিরাট কোহলি, তারপরে 43 বলে 68 রান করেছেন লোকেশ রাহুল। এই 3টি ইনিংস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কতটা উন্মুখ হয়েছিলেন দলকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তবে এখানে থ্যাঙ্কস টু সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। সাকিব যদিও 7-এর উপরে রান দিয়েছেন ওভার প্রতি এবং মিরাজও 6-এর উপরে ওভার প্রতি রান দিয়েছেন, যেটি টেস্টে আসলে খুবই রেয়ার, কিন্তু বাকিরা তো 10-এর উপরে রান দিয়েছেন। বিশেষ করে সৈয়দ খালেদ আহমেদের কথা যদি বলতে হয়, 4 ওভারে তিনি 43 রান দিয়েছেন, সেখানে মিরাজ এবং সাকিব কিন্তু 4টি করে উইকেট নিয়েছেন। অর্থাৎ এখানে স্পিনারদের জন্য কিছু রয়েছে, সেটি কিন্তু অশ্বিনও বুঝিয়ে দিয়েছেন। দিন শেষে যে 2টি উইকেট বাংলাদেশ হারিয়েছে, সেই 2টি উইকেটই অশ্বিনের ঝুলিতেই গেছে। আর বাংলাদেশের 2 স্পিনার তো 8টি উইকেট নিয়েছেনই। এখানে সাকিবের একটি অর্জন ধরা দিয়েছে তাকে, তার হয়তো এটি সর্বশেষ টেস্ট হতে যাচ্ছে ক্যারিয়ারের। সেই টেস্টে তিনি 4টি উইকেট নিলেন এবং 4টি উইকেট নিয়ে 712 উইকেট হয়েছে তার 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। 3 ফরম্যাট মিলিয়ে 711 উইকেট ছিল হরভজন সিংয়ের, ভারতের সাবেক অফ স্পিনার। তাকে কিন্তু ছাড়িয়ে গিয়েছেন আজকে সাকিব, এবং সাকিব তাকে ছাড়িয়ে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে স্পিনারদের উইকেট শিকারের তালিকায় উঠে এসেছেন 5 নম্বরে। তো সাকিবের এই অর্জনটা আসলে চাপা পড়ে গেছে দলীয় ব্যর্থতার কারণে। এখনও বাংলাদেশ 26 রানে পিছিয়ে আছে এবং ভারত যেভাবে ব্যাট করেছে তাতে কিন্তু তারা 3 ওভারে 51 রান তোলে, সেটি কিন্তু টেস্টে কোনো দলের দ্রুততম অর্ধশতক। এবং 10 ওভারে 1 বলে ভারত করে 100 রান, সেটিও কিন্তু টেস্টের দ্রুততম দলীয় সংগ্রহ। অর্থাৎ এই যে বিশ্ব রেকর্ডগুলো, অনেকগুলো রেকর্ড তারা করেছে, সেই রেকর্ডগুলোর মধ্যে এই দুটি অন্যতম। আর সেই কারণেই বাংলাদেশ দল এখন চাপে রয়েছে। এখন বাংলাদেশি ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ আগামীকালকে 5ম দিন, যেখানে ইতিমধ্যেই সাকিব এবং মিরাজ দেখিয়েছেন যে এখানে স্পিনাররা সুবিধা পাচ্ছেন এবং অশ্বিনও কিন্তু ইতিমধ্যে দেখিয়েছেন 2টি উইকেট নিয়ে। তার মানে এই 5ম দিনের উইকেটে, অর্থাৎ শেষ দিনের উইকেটে বাংলাদেশ যেখানে চাপে রয়েছে, সেই উইকেটে কিন্তু বাংলাদেশ দলের জন্য বড় স্কোর করা এবং বাংলাদেশের ব্যাটারদের জন্য ভালো করা
খুব চ্যালেঞ্জিং হবে। রবীন্দ্র জাদেজা এবং অশ্বিনের বল মোকাবেলা করে এই রান 2 সেশন অন্ততকে বাংলাদেশকে টিকে থাকতে হবে যদি এই ম্যাচটিতে হার এড়াতে চায় বাংলাদেশ দল। হার এড়ানোর জন্য অন্ততকে 2 সেশন ব্যাটিং না করতে পারলে কিন্তু এই ম্যাচে নিশ্চিতভাবেই হারের পথে রয়েছে বাংলাদেশ দল। সেই চ্যালেঞ্জটি বাংলাদেশি ব্যাটাররা নিতে পারেন কিনা সেটি এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।